ইউরোপ বহুদিন থেকেই তারা জিএমওর বিরুদ্ধে ছিল। জিন ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ কোনো মডিফাইড অর্গানিজম এখানে আসছে না। তাদের নিজেদের বাজারের ক্ষেত্রে, নিজেদের ফসলের ক্ষেত্রে অনেক রকম নিয়ন্ত্রণ চালু করেছে। তারপর থেকে সেটা এখনো এই সেই এই বিষয়টা অবস্থাতেই। যদি একটু একটু আরেকটুখানি আমি বলি, তার মানে এটাকে বন্ধ করে দেওয়া হয় কাজটাকে। তারপরের বছরও আবার যখন চাষ করছি এই ক্ষতিকারক পোকাগুলো আসছে, কিন্তু যদি একেবারেই শেষ হয়ে যেত, একটা রোবাস্ট রেগুলেটরি সিস্টেম আছে, সেই রেগুলেটরি সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। যে কারণ যদি কোনো বলা হয় কোনো প্রোডাক্টে 0.1% ওপর যদি কোনো ইয়ে থাকে, জিএম মেটেরিয়াল থাকে। এইটার উপরে কাজ কি করে, ভারতে কি করে কাজ শুরু হলো এবং এটাতে কি কি সাফল্য এলো? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হলো যে কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে যে সমস্ত কৃষি পণ্য ভারতে আসার কথা হচ্ছে, তার মধ্যে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ফসলের কথা বারবার উঠে এসেছিল। এরপরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই জিএম ফসলটা কি এবং তার ভালো দিক খারাপ দিক কি কি আছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বনাথ মজুমদার। ডক্টর বিশ্বনাথ মজুমদার জিএম ফসল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন এবং এই গবেষণার সঙ্গে সঙ্গে তিনি যে বিষয়টি বুঝেছেন সেটা আজকে খুব সরল ভাষায় তিনি আমাদের এবং আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করবেন। ডক্টর মজুমদার, আপনাকে প্রথমেই নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো এই জেনেটিক্যালি মডিফাইড ফসল ক্রপ, যেটা নিয়ে আপনি দীর্ঘদিন গবেষণা করেছেন, সেটা আসলে কি? দেখুন, যে আমরা যেটাকে বলি জেনেটিক্যালি মডিফাইড, যেগুলো শস্য এটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা কৃষিতে যেসব শস্য বা যেসব ফসলে কোনো বাইরে থেকে কোনো, আমরা যেটাকে বলি ক্যারেক্টার বা চরিত্র, বা বাইরে থেকে তার কোনো ট্রেট, আমরা যেটাকে মানে এগুলো ঠিক বাংলা ঠিক ওইভাবে বলা যায় না, যেগুলো ওই বিশেষ শস্যটার মধ্যে ছিল না বা নেই, সেই ডিএনএটাকে, তার ভেতরে ডিএনএ কে চেঞ্জ করা হয়। সেটা বাইরে থেকে এরম যেখানে আছে, যেটা হয়তো ওই শস্যের অন্য কোনো প্রজাতির মধ্যেও নেই, সেইটাকে যখন আমরা বাইরে থেকে ল্যাবরেটরিতে কোনো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই শস্যের মধ্যে সেটাকে যখন আমরা নিয়ে আসি, সেইটাকে সেই বিশেষত এইগুলো কোন কোন চরিত্রগুলো নিয়ে আমরা কাজ করি এখানে, একটা হচ্ছে গিয়ে আহ রোগ এবং পোকার, যদি তার সহনশীলতা অথবা তার প্রতিরোধ ক্ষমতা। আর তারপরে এখনকার যেটা হচ্ছে, যেটা আপনার আমরা বলি হার্বিসাইড, অর্থাৎ আগাছা, মানে আগাছার একটা বড় প্রকোপ হয়, তা আগাছার একটা তাকে আহ, আগাছা যাতে না বাড়তে পারে, বা আগাছা এই প্রধান শস্যের থেকে তার খাবার খেয়ে না ফেলতে পারে, সেই আগাছা প্রতিরোধ করা বা আগাছাকে উম, বাদ দিয়ে ফসলটাকে ফলানো, বা আমরা যখন আগাছা নাশক ব্যবহার করব ফসলের যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে সেই জিন মানে, আর যাকে আমরা বলি হার্বিসাইড টলারেন্স, অথবা কোনো বিশেষ খাদ্যাপদান যেটা মানুষ হয়তো আমাদের মানুষের বা অন্যান্য জীবজন্তুর কাজে লাগতে পারে, সেই ধরনের খাদ্যাপদান কোনো শস্যের মধ্যে যদি আমরা প্রবেশ করাই, যেমন আমরা বলতে পারি যে অনেক সময় শুনবেন কথাটা জিঙ্ক ফর্টিফাইড কি আয়রন ফর্টিফাইড, মানে এই জাতীয় কোনো শস্য যদি আমরা কোনো যেগুলো আমরা খাই, ফসল আমরা খাই, সেগুলো যদি যখন আমরা ব্যবহার করি, সেই পদ্ধতিটাকে আমরা বলছি জেনেটিক্যালি মডিফাইড। অর্থাৎ মানে একটা একটা বাইরে থেকে ফসলের মধ্যে আর একটা কিছু জিন ঢুকিয়ে দেওয়া, যেটা ঢুকিয়ে সেই দেওয়া ফসলের আদতে ছিল মধ্যে না। নেই, আদতে ছিল না, ঠিক কথা, এক্স্যাক্টলি। হ্যাঁ। তো তো এইটাই এইটা হচ্ছে এইটার আমাদের। উপরে, হ্যাঁ, এইটার উপরে কাজ কি করে, ভারতে কি করে কাজ শুরু হলো এবং এটাতে কি কি সাফল্য এলো? ভারতে প্রথম যেটা শুরু হয়েছিল আমাদের তুলোর ওপরে, কটন, এবং সেইটা ভারতে কিন্তু
যদি আমরা বলি মানে প্রথাগতভাবে মানে আমাদের তো ভারতবর্ষে যে যেমন ইন্ডিয়ান আমাদের যেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ভারতীয় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমরা এখানে তো অনেক কাজ হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে যেটা আমরা যাকে বলি বাণিজ্যকরণ বা কমার্শিয়ালি যেটা আসে, সেটা একটি প্রাইভেট কোম্পানির হাত ধরে, যেটা আরেকটি বিদেশি কোম্পানির সাথে তারা যুক্ত হয়ে প্রথম আমরা যেটা দেখি বিটি কটন, যাকে আমরা ক্রাইওয়ান এসি জিন যার মধ্যে আহ, প্রবেশ করানো হয়েছিল, এই বিটি কটন প্রথম আসে কমার্শিয়ালি 2002 সালে। এবং এইটা মহারাষ্ট্রের একটি কোম্পানি আরেকটি আমেরিকান কোম্পানির সাথে জোট বেঁধে এটা করা হয়, এবং সেটা 2002 সালে বাণিজ্যকরণ হয়, এবং যেটা ভারতবর্ষে চাষের অনুমতি দেওয়া হয়। তারপরে আরো অনেক কোম্পানি এসেছে, তারপরে আরো অনেক রিসার্চ ইনস্টিটিউটে এটার উপর কাজ হয়েছে, সেখানেও আমাদের ভারতীয় প্রাইভেট কোম্পানিরা তাদের সাথে যুক্ত হয়ে এই তুলো চাষ এখন মোটামুটি ভাবে বলা যেতে পারে 90% শতাংশের উপরে ভারতের যা তুলো এরিয়া আছে, 90% উপরে এরিয়াতে কিন্তু এই বিটি কটনের চাষ হচ্ছে। এটা মেনলি কটন, যেটা তুলোর সব থেকে বড় শত্রু হচ্ছে পিঙ্ক বোলওয়ার্ম। এই পিঙ্ক বোলওয়ার্ম আহ আ- এই আরো দু আর ধরনের বোলওয়ার্ম আছে। তুলোর এক ধরনের শত্রু বলা যেতে পারে, শত্রুপোকা। একদম শত্রু, মানে তুলো এত এতে মানে কীটনাশক ব্যবহার করতে হয়, মানে একে মানে বাঁচানোর জন্য, সেটা একটা সত্যিকারের খুব আহ, খরচা সাপেক্ষ ব্যাপার। এবং সেইটা করা হয়েছিল 2002, এবং তার থেকে এখনো সেটা চলছে। এটা হচ্ছে ভারতবর্ষে। এছাড়া ভারতবর্ষে আরো দুটো ফসল নিয়ে কাজ হয়েছে, একটি হচ্ছে সবজি, বিটি ব্রিঞ্জাল। আমার নিজের বেটি ব্যক্তিগত বেগুন, কাজ আমরা বেটি বেগুনের কথাটা আমরা বেটি শুনেছি বেগুন। অনেকবার, আমরা দর্শকরাও আমি বোধহয় নিজে এটার নিশ্চয়ই উপরে শুনেছেন। যেহেতু কাজ করেছি, আমি যেহেতু 2000 বলা যেতে পারে 2002 সাল থেকে বা 2014 আমি এটার উপরে মহারাষ্ট্রেই ছিলাম, সেখানে কাজ করেছি। হ্যাঁ, এই বিষয়টা আমি জানি, আহ, আপনি ওই সময় মহারাষ্ট্রে এটার উপর কাজ করছিলেন। হ্যাঁ, বুঝলি, সেটাই হ্যাঁ। সেটাই আমার সৌভাগ্য, বা যাই হোক যেটা হোক, আমি এটার উপরে কাজ করেছিলাম। হুম। সেইটা একটা বা অনেক দূর সেটা এগিয়ে এসে কিন্তু 2009 বিভিন্ন কারণের জন্য এটাকে ওপেন এন্ডেড মরাটোরিয়ামে ফেলে দেওয়া হয়। তারপর থেকে সেটা এখনো এই সেই এই বিষয়টা অবস্থাতেই। যদি একটু একটু আরেকটুখানি আমি বলি, তার মানে এটাকে বন্ধ করে দেওয়া হয় কাজটাকে, আপনাদের এই হ্যাঁ, এই গবেষণাটা বন্ধ হয়ে যায়। গবেষণাটা মানে বলা যেতে পারে বন্ধ বলবো না ঠিক, কারণ কি এটা মানে খোলা মাঠে অর্থাৎ ওপেন ফিল্ড কাল্টিভেশনের জন্য মরাটোরিয়াম করা হয়। তুমি রিসার্চ করা বা গবেষণাগারে কাজটাকে তো বন্ধ করা হয়নি, কিন্তু যেটার মানে ব্যবহারিক তার গবেষণা যেটা, প্রয়োগ। অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ যেটা, সেই কাজটা আহ, যেটাকে আমরা বলি লার্জ স্কেল ফিল্ড ট্রায়ালের ব্যাপারে, তখন সেটাকে যখন ঠিক হয়তো কমার্শিয়াল যেটা মানে আর হয়তো একটা টেস্ট করলে কমার্শিয়াল এটার অ্যাডাপ্টেশন হতো, সেই সেই সময় এটাকে ওপেন এন্ডেড মরাটোরিয়াম করা হয় 2009। এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হার্বিসাইড টলারেন্ট মাস্টার্ড, সর্ষে। সর্ষে সেখানেও মানে একটা টেস্ট ট্রায়াল গুলো করা হয়েছে, টেস্ট করা হয়ে কিন্তু সেটা মানে যেটা আমরা বলি যে আমাদের তো যেটা মেইন হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট, এখান থেকে এই অ্যাপ্রুভাল গুলো দেওয়া হয়। জিএসি দেয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি অ্যাপ্রুভাল দেয়। সেইটা আলটিমেটলি এখন পেন্ডিং হয়ে আছে, কিন্তু সুপ্রিম কোর্টে একটা এ ব্যাপারে একটা কেস চলছে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত গুলোকে নিয়ে একসাথে একটা গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট নীতি নির্ধারণ করতে, যে জিএম ক্রপ ঠিক, সম্পর্কে। তো ঠিক, এখন এইটা ঠিক। জিএম মাস্টারটা এখন বলা যেতে পারে অন হোল্ড হয়ে আছে। তাহলে এছাড়া একটা যেটা জিনিস রিসার্চ, আমরা, হ্যাঁ, একটা একটা জিনিস বলি আমরা রিসার্চ। দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, এক আমরা সেকেন্ড, একটা রিসার্চ পারপাসে যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ অনুযায়ী, সেটা হচ্ছে গোল্ডেন রাইস, যেটা আমি বলছিলাম যে নিউট্রিয়েন্ট ফর্টিফাইড যে ক্রপ, সেটা হচ্ছে গোল্ডেন রাইসের কথা যেটা চলছে, জিঙ্ক ফর্টিফাইড কি আয়রন ফর্টিফাইড, সেটা এখনো রিসার্চ স্টেজে আছে। এই হচ্ছে কি আমাদের ভারতবর্ষে জিএম ক্রপের স্ট্যাটাস। এটা আপনি জিএম
ক্রপ নিয়ে যে গবেষণা, সেই গবেষণাটা অনেক দূর ভারতীয় বিজ্ঞানীরা আপনারা এগিয়ে নিয়ে গেলেন, এবং সেটা একটা সময় এসে তার তার যে অগ্রগতিটা, তার কমার্শিয়ালি এটা হুম বন্ধ করা হলো। হুম তাহলে হুম এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এটা হলো কেন, এটা বন্ধ করা হলো কেন, এর মূল যুক্তিটা কি? দেখুন, বন্ধ করা হলো কেন এটা বলা কারণ কি, যে যুক্তিগুলো দেয়া হলো যে ইকোনমিক ডিপেন্ডেন্স হয়ে যাবে, ঠিক। যে একটা হচ্ছে যদি জিএম ভ্যারাইটি হাইব্রিড বা ক্রপ আসে তাহলে চাষিদের একটা সিড ওই একই জায়গা থেকে কিনতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে বায়োসেফটি কনসার্ন বলা হলো যে মানে চাষিরা সেইগুলো, নিজেরা যে বীজ তৈরি করে রাখছিল সেটা আর তখন থাকবে না, এটা তো এইটা আমি। এইটা কিন্তু না, এইটা হ্যাঁ ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলেন সেটা ঠিক কিছুটা, কিন্তু কেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, হুম। আমাদের প্রতিবেশী দেশে এই আপনার বিটি বেগুন নিয়ে কাজ হয়েছে এবং সেখানে 4টি তাদের ভ্যারাইটি, হাইব্রিড নয়। আমাদের দুটো আছে, তো একটা ভ্যারাইটি আর একটা বলি আমরা হাইব্রিড, যেগুলো ভ্যারাইটিতে তারা ওখানে কিন্তু বিটি বিটি ওখানে ওরা ইনকর্পোরেট করেছে এবং সেগুলো ওখানে চাষ হচ্ছে বা চলেছে কিছুটা, আমি আমি যেটা আমি জানি। এবং সুতরাং ভ্যারাইটির মধ্যেও খালি যে চাষিরা ওই বীজ যদি চাষিরা রাখেন, চাষিরা রাখতে পারবেন না তা নয়, খালি হ্যাঁ হাইব্রিডের ক্ষেত্রে হলে হাইব্রিডটা চাষিদের পক্ষে রাখা সম্ভব না। এরপরে যেটা, এরপরে যে প্রশ্নটা এসছে সব সময়, সেটা মানুষের মনের মধ্যে একটা ভয় আছে, আতঙ্ক আছে, যে জিএম ক্রপ মানে জেনেটিক্যালি মডিফাইড হলে সেটা শারীরিকভাবে যারা সেই ফসল যারা গ্রহণ করবেন, তাদের শারীরিকভাবে কোনো স্বাস্থ্যের উপরে কোনো প্রভাব ফেলতে পারে কি? এইটার কি কোনো বিজ্ঞানসম্মত পরীক্ষা এখনো পর্যন্ত হয়েছে? আমি বেগুনের ওপর যে কাজ করেছি, আম- বেগুন, আমরা যদি বেগুন খাই আমাদের শরীরে বলা হয় যত কেজি বডি ওয়েট তত গ্রাম প্রোটিন আমাদের দরকার, ঠিক আছে? হুম। তাই যদি হয় একজন লোকের যদি 80 কেজি বডি ওয়েট হয়, 80 গ্রাম বেগুন মানে 80 গ্রাম প্রোটিন তাকে প্রোটিন খেতে হবে, দরকার। হুম। প্রোটিন দরকার হবে। হুম। সেটা আমরা বিভিন্ন ভাবে করি। বেগুনে যে পরিমাণ প্রোটিন আছে, তাহলে 80 গ্রাম প্রোটিন যদি বেগুন থেকে খেতে হয় তাহলে কতটা পরিমাণ বেগুন তাহলে খেতে হবে। এবং শুধু তাই নয়, এর যে বলা হচ্ছে এই প্রোটিন কাজ কাজ কিভাবে করে, এরা কিন্তু আমাদের শরীরে যেটা আমরা বলি যে আমাদের অন্ত্রে, আমরা বলি অন্ত্র হচ্ছে কি অ্যাসিডিক, অম্ল। কারণ আমরা সবসময় অ্যাসিডিটি বা ইয়েতে ভুগি, বা আমাদের ভেতরে যে জারক রস যেটা সেটা হচ্ছে অম্ল। আর এই বিটি যে কাজ করে এটা হচ্ছে গিয়ে ক্ষারীয় অবস্থাতে কাজ করে, অর্থাৎ যে পোকাগুলোকে আমাদের টার্গেট, সেই পোকাগুলোর যে মা- অন্ত্র আছে বা গাট বলি, সেখানে কিন্তু আমরা বলি ওটা হচ্ছে গিয়ে অ্যালকালাইন মিডিয়াম। এবং এটা অ্যালকালাইন মিডিয়াম হলে তবেই এই প্রোটিনটা এফেক্টিভ হয়, মানে যেটা এখনো পর্যন্ত রিসার্চে বা ইয়েতে দেখা গেছে। তবে লং টার্ম এখন যদি বলেন 20 বছর ধরে দেখা হয়েছে কিনা, না 20 বছর ধরে দেখা হয়নি, কারণ অনেক সেক্ষেত্রে যদি আমি বলি যে অনেক আহ, ওষুধ আছে যেগুলো মানুষের কে মানে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন, সেগুলোর প্রত্যেকটারই সাইড এফেক্ট আছে। কারণ আমরা জানি, আমি একজন প্রযুক্তিবিদ, বলতে পারি যে কোনো প্রযুক্তির দুটো দিক আছে। তার যেমন মানে বেনিফিট ভালো দিক, তার তেমনি খারাপ দিক। সামান্য যদি আমি বলি অ্যামক্সিসিলিন একটা ট্যাবলেট, সবাই জানেন অ্যামক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিক। অ্যামক্সিসিলিনের কিন্তু অ্যাডভার্স কি এফেক্ট হয়, অ্যামক্সিসিলিন বহু লোকের আছে অ্যামক্সিসিলিন নিলে পেটের অসুখ করে। তো সুতরাং আমি ভালো দিক এবং খারাপ দিক, তো আমি যদি কোনোটার খারাপ দিকটা জানি এবং সেই খারাপ দিকটাকে কিভাবে প্রতিহত করতে হয় তার রাস্তা যদি বের করতে পারি, তাহলে আমার মনে হয় খারাপ দিকটাকে আটকানো আটকানো কোনো খুব একটা কঠিন কিছু না। কিন্তু আমাদের যেটা অসুবিধা, আমরা বা সে আমি ব্যবসায়ীদের বলি কি চাষিদের বলি, যে আমরা যে কোনো একটা জিনিস পেলে ঝাঁপিয়ে পড়ি, তার যে ক্ষতিকারক দিকটা নিয়ে খুব একটা ভাবি না, বা তার যে ধরুন তার যে একটা মনিটরিং দরকার, সে কি কি ক্ষতি করছে বা তাকে সেই ক্ষতিটাকে বন্ধ করার
একটা কিছু দরকার। যেমন আমাদের বলা হতো, আমরা যখন কাজ করেছি, আমরা যখন এই ফিল্ড ট্রায়াল করেছি, আমাদের বলা হতো বাউন্ডারি ক্রপ ইউজ করতে। বাউন্ডারি মানে ওই যে যে ভ্যারাইটি বা যেটা নিয়ে কাজ করছি ওই ফসলেরই নন বিটি, নন ট্রান্সজেনিক মেটেরিয়ালটা যেন চারপাশে একটা, আমরা বলি, রিফিউজ ক্রপ হিসেবে ইউজ করা। তার কারণ যে আমরা তো পোকাগুলোকে যেতে ওখানে দিতে যেতে আটকাচ্ছি, তাহলে সে পোকাগুলো কি করবে, তাহলে তাদের খাওয়ার একটা ব্যবস্থা রাখা। মানে এক্স্যাক্টলি। পদ্ধতি সবই আছে, কিন্তু সেটা আমরা ব্যবহার করব কি করব না, সেটা আমাদের। হ্যাঁ, এইখান থেকে খুব ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্নের জন্ম নিল। সেটা হচ্ছে যে একটা, যেটা আপনি বললেন যে প্রত্যেক প্রযুক্তির ভালো দিক খারাপ দিক আছে। আপনি এক সময় আমার সঙ্গে আলোচনা এটাও বলছিলেন যে পরমাণু গবেষণা, যখন পরমাণু শক্তি দিয়ে যেমন হিরোশিমা নাগাসাকি করা যায়, তেমন আবার পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, মানুষের অনেক কল্যাণকর কাজও করা যায়। তো তেমন জেনেটিক্যালি মডিফাইড এইটা দিয়ে আপনি যেটা বললেন যে অনেক পোকামাকড় এগুলো দিয়ে মানুষকে প্রতিরোধ, এই চাষিদের সে সমস্ত থেকে অনেক কম খরচে এবং ভালো বেশি ফসলের উৎপাদনের ব্যবস্থা করা যায়, এটা করা যায়। কিন্তু সব থেকে বড় এখানে দুটো প্রশ্ন এসে গেছে। সেটা হচ্ছে যে এই সমস্ত ফসল এবং যারা এইগুলো এই বীজের ব্যবসা করে, সিড করে, সেটা সমস্ত হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। তারা জনস্বাস্থ্যের ব্যাপারটা কতটা গুরুত্ব দেবে এবং সরকারের কতটা তার উপর মনিটরিং থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দেয়। আমার মনে হয় যখন আপনারা গবেষণা করেছেন সে সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে এটা দেখা দিয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা যেটার কথা আপনি বললেন, যে এই ফসল যদি খুব ব্যাপকভাবে চাষ করা হয় তাহলে জীব বৈচিত্র্য, যে পোকামাকড় তারাও এই ফসলের উপর, খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা যদি এই খাবারটা নাই পায়, তাহলে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছে, পরিবেশবিদরা বলছে। এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু ছোট্ট করে বলেন। এখন জীব বৈচিত্র্য একটা, যদি কোনোদিন মানে ফিল্ড, যখন মাঠে গেলে দেখবেন যে সমস্ত ফসল তো সারা বছর হয় না। সমস্ত ফসলের রোগ বা পোকা, সেই যখন সেই বিশেষ ফসলটা উম, যেটা গ্রো করে চাষ করায় তখন সেই রোগ পোকাগুলো আসে। তা বাকি সময় তারা কোথায় থাকে? তারা তো শেষ হয়ে যেতে পারে না, তাহলে তারা তো নিশ্চয়ই কোথাও তো থাকে। হুম। তাহলে তাহলে সেই সময়, তাহলে যদি আমি বলি, আমি যখন এই বেগুন ধরি, বেগুন চাষ করছি, বেগুনে আমি আপনি হয়তো জানেন কিনা জানি না, বেগুন চাষ করতে গেলে প্রায় 40 থেকে 50 বার স্প্রে করতে হয়। তার মানে আমি স্প্রে করছি, স্প্রে করতে গিয়ে সেই একই জিনিসটা করছি, সেখানেও যখন পোকা মারছি, অন্য বন্ধু পোকা ওখানে মরছে। কারণ যারা, অনেক বন্ধু পোকা আছে যারা এই এই পোকা, যে পোকা আমাদের ক্ষতিকারক পোকাকে খেয়ে ফেলে, নষ্ট করে। এবং তার পরের বছরও আবার যখন চাষ করছি এই ক্ষতিকারক পোকাগুলো আসছে, কিন্তু যদি একেবারেই শেষ হয়ে যেত, তারা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তো বেঁচে থাকছে। মানে জীব বৈচিত্র্য শেষ করে দেওয়া কিন্তু। আর আর এদের আরেকটা ক্ষমতা যেটা আছে, যেটা আস্তে আস্তে যাকে বলি আমরা অ্যাডাপশন করা, Adaptation। চেঞ্জ করা, মানে এর, তো সেই যেমন দেখুন, আজকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে আমরা কথা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। অনেক রোগ আছে, অনেক ইয়ে আছে, অনেক মানে ব্যাকটেরিয়া আছে যেগুলো অ্যান্টিবায়োটিক আমাদের আমরা সবসময় আজকাল বলি না, মানে মুড়ি মুড়িকির মতো ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কেনার পরে অনেক ভাইরাস বা অনেক ব্যাকটেরিয়া আমরা তাদেরকে সামলাতে পারছি না। প্রতিটা জিনিসেরই সেই রকম। আপনি যদি বিনা প্রয়োজনে, মানে যেহেতু আমার একটা প্রযুক্তি আছে, আমি সেটাকে আমি অপ্রয়োজনীয় ব্যবহার করবো। অর্থাৎ আমি যদি জানি কোনো একটা জায়গায় কোনো একটা সিজনে অতটা রোগ পোকার উপদ্রব হয় না, তো আমি কেন সেই সময় বিটি ফসলটা চাষ করব? তার মানে আমার একটা যে খুব সময়টা নিয়ন্ত্রিত ভাবে আপনার নিয়ন্ত্রিত ভাবে খুব এটা নিয়ন্ত্রিত ভাবে, এটাই আমাদের দেশে সব থেকে বড় সমস্যা, আমাদের কোথাও হ্যাঁ, সেরকম ভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আসে না। নেই, নিয়ন্ত্রণ এরপরে নেই। আমরা যদি আমাদের আলোচনার পরের ধাপে যাই, যেটা আরো গুরুত্বপূর্ণ আমার মনে হয়, বিশেষ করে এই বাণিজ্য চুক্তির এখন যে প্রস্তুতি চলছে, প্রাথমিক অবস্থায় রয়েছে, সেখানে যে আপনারা যখন এই ভারতীয় বিজ্ঞানীরা আমাদের দেশীয় প্রযুক্তিতে, দেশীয় পরীক্ষাগারে যখন জিএম ফসল নিয়ে গবেষণা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, একের পর এক
আপনাদের তুলো চাষ, তুলো এর উপরে সাকসেসফুল হয়েছে। বিটি বেগুন আপনারা কমার্শিয়ালি না হলেও অনেকটা এগিয়ে গেছেন। আরো এই সমস্ত যখন এগোচ্ছে, তখন সেটার উপর নির্ভর না করে আমরা বিদেশ থেকে আবার এটাকে আনাটা কতটা যুক্তিসঙ্গত, এবং যাদের উপরে আমাদের কন্ট্রোল আরো কম, আমরা জানি না তারা কি ডাম্প করবে আমাদের এখানে, সেইটা আমাদের ভারতীয় বিজ্ঞানীদের কি কোনো এমন কোনো ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে যে যারা বিদেশ থেকে এই আপনি কৃষিবিদ হিসেবে, একজন কৃষি বিজ্ঞানী হিসেবে বিদেশে, আপনি বিদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, আপনার কি কখনো মনে হয়েছে যে তারা যেটা পারে আমরা সেটা পারি না? আর যদি কিছু সমস্যা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের দেশে, মানে যদি আমি বলি বিদেশে যখন কথা উঠলো, বিদেশেতে যে ল্যাবরেটরি হুম, আছে বা বিদেশে যেভাবে কাজ কাজ হয়, সেক্ষেত্রে সেখানে হ্যাঁ অবভিয়াসলি কিছু কিছু ফেসিলিটিস আছে যেটা আমাদের এখানে হয়তো অনেক অনেক ব্যবস্থা আছে, সবার হ্যাঁ। সবার জন্য নেই। মানে আজকে তার একটা কারণ আছে, আমাদের লোক সংখ্যার বিদেশে যে কোনো মানে মানে দেশের লোক সংখ্যার একটা বা টেকনিক্যাল লোক সংখ্যার মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের এখানে আমরা যদি বলি বিজ্ঞানী প্রযুক্তিবিদ সংখ্যার হিসেবে যদি বলি, তাহলে কিন্তু অন্য যে কোনো দেশের থেকে আমাদের আনুপাতিক হারও যদি বলি, আনুপাতিক হারে আমরা কিন্তু সবসময় বেশি। কারণ সেটা সেই সারা বিশ্ব তুলনায় স্বীকার করে যে আমাদের মেধা, হ্যাঁ, ভারতীয়দের হ্যাঁ, মেধা, তাদের সেই বিজ্ঞান চর্চা। তুলনায় হুম। সেই তুলনায় আমাদের ল্যাবরেটরি বা সুযোগের পরিমাণটা অনেকটা কম। কারণ আমরা কিন্তু এখন আমাদের যেখানে যেটা অসুবিধে, যেটা এটা আমার ব্যক্তিগত মত, আমি কোনো ইয়েতে বলছি না, আমরা কোনো প্রযুক্তি আসলে আগে সবাই চোখ কান বুজে তার উপরে ঝাঁপিয়ে পড়ি, সেটার ভালো মন্দ আগে বিচার না করে, এবং তার পেছনে প্রচুর পয়সা আগে ব্যয় করে ফেলি, এবং তারপরে গিয়ে ঠিক হয় যে না এটা করাটা ঠিক হলো কিনা। মানে আমরা যেটাকে বলি জুডিশিয়াস ইউজ অফ দ্য রিসার্চ অর থিং, সেইটা কিন্তু আমাদের দেশে এখনো আমার মনে হয় এটা যে ততটা, আমি যাকে বলি আমরা রোবাস্ট নয় ততটা। আহ, আমরা একটা ফান্ড পেলেই প্রথমে সবাই, এবং ঘটনা হচ্ছে একটা নতুন কিছু প্রযুক্তি পেলে সেটা সেটা নিয়ে সবাই কাজ করতে চাই। মানে এরকম নয় যে একটা, ঠিক আছে একটা গ্রুপ কাজ করছে ভাই, ওরা ওরা ওইটা নিয়ে কাজ করে, আমরা একটু অন্য কিছু নিয়ে কাজ করি। কারণ ওইটাই তখন, একবার যখন আপনি একটা কিছু পেয়ে যাবেন, তারপরে সেটাকে দেখিয়ে সাইট করে কাজটা করাটা কি হয়, তখন মনে হয় এটা আরো ইজি কাজ। কারণ একবার বরফ ভেঙে গেছে, সুতরাং এবার আস্তে আস্তে তার থেকে আমরা সবকিছু পেয়ে যাবো। কিন্তু নতুন করে বরফ ভাঙার দিকে আমাদের দৃষ্টিটা অনেকটা, আমার হিসেবে অনেকটা কম। হয়তো তার মানে হচ্ছে, আমি বলছি না, মানে নিশ্চয়ই হচ্ছে, তবে আমার মনে হয়েছে যেটা আমি কাজ করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যখন, কারণ দেখুন আমি যখন কাজ করতে গিয়েছি তখন সেই সময় বিটি ব্রিঞ্জেল নিয়ে বহুত কোম্পানি একই জিনিস নিয়ে কাজ করছিল। মেবি হয়তো জিনটা আলাদা হতে পারে, কেউ কিন্তু তখন অন্য লাইনে ভাবছে না, কারণ সবাই ভাবছে এটা হলে আমি তাহলে মানে ইনকাম করতে পারবো, মানে মেইন ওরিয়েন্টেশনটা ওইদিকে চলে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এখানে ভারতের গবেষণার একটা মূল দিকটা সবসময়, যেটা কত সঙ্গে সঙ্গে সেটাতে কতটা কারবার আসে, সেটা আহ, তাদের মূল লক্ষ্য থাকে, এবং সেটা বিদেশে তো সেটা থাকে, তার সঙ্গে তারা কিন্তু মৌলিক বিজ্ঞানের দিকেও অনেকটা নজর দেয়, অনেকটা নজর দেয়। নজর মানে দেয়। এটা আমাদের আমরা দেশে দেখেছি সেইটা একটু বারবারই। কম, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তাতে আপনার আলোচনা থেকে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে অনেকগুলো জিনিস উঠে এলো। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আহ, আহ, এই জেনেটিক্যালি মডিফাইড যে বিষয়টি আসছে ফসলের ক্ষেত্রে, সেটা খুব দীর্ঘমেয়াদে পরীক্ষিত নয় এখনো পর্যন্ত। তার স্বাস্থ্যের, মানুষের স্বাস্থ্যের পক্ষে তার কতটা ক্ষতিকর দিক আছে না আছে। আপনি বললেন যে হতেও পারে ক্ষতি, সেটার ভালো দিক মন্দ দিক সব জিনিসেরই আছে, অতএব এটাতেও হতে পারে, খুব পরীক্ষিত বিষয় নয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আপনি বললেন এটা করতে গেলে খুব নিয়ন্ত্রিত ভাবে করতে হবে, যে নিয়ন্ত্রণ ভারতবর্ষের বিভিন্ন আহ আমাদের সরকারি যে ব্যবস্থা, আমরা যেটা কিন্তু বাস্তব অবস্থাকে মেনেই নিই, তাহলে এটা খুব পরিষ্কার যে এরকম নিয়ন্ত্রণ ভারতবর্ষের পক্ষে প্রায় বলতে গেলে অবাস্তব কথা। যেখানে পুরোটাই চলে কিছু কর্পোরেট পুঁজির উপরে, এবং সরকারি কর্তারা সেই কর্পোরেট পুঁজির কাছে প্রায় অসহায় হয়ে আত্মসমর্পণ তাদের করতে হয়, কারণ তাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের একটা বড় যোগাযোগ থাকে। সেগুলোর জন্য ইউরোপ
তাদের নিজেদের বাজারের ক্ষেত্রে, নিজেদের ফসলের ক্ষেত্রে অনেক রকম নিয়ন্ত্রণ চালু করেছে। এই বিষয়টি একটু যদি আপনি আমাদের দর্শকদের একটু যদি বিস্তারিতভাবে বলেন। ইউরোপ বহুদিন থেকেই তারা জিএমওর বিরুদ্ধে ছিল। জিএমও নিয়ে কাজ করতে তারা ইচ্ছুক নয়। সেই কারণে তারা যেটা শুরু করেছে, প্রথমে একটা টেকনিক তারা শুরু করেছে, যে ক্রিসপার ক্যাস 9 বলে একটা, যেটা পুরো ফর্ম হচ্ছে গিয়ে ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস আর ক্যাসপার অ্যাসোসিয়েটেড প্রোটিন 9। এইটা হচ্ছে কি ওদের টেকনোলজি। এবং সেখানে এরা যে যে কাজটুকু করে, যে ওই জিনোম এডিটিং, মানে প্রয়োজনীয় ডিএনএ টুকু কেটে নিয়ে সেটা অন্য জায়গায় লাগিয়ে সেইভাবে এই কাজটা করে বেসিক। এইটা হচ্ছে, আমি এক কথায় বলা যেতে পারে এই এই টাইপের কাজ করে। এটা ডিটেল বলা এখানে সুযোগ নেই বলে আমি বলছি না। কিন্তু এবার ইউরোপ যেটা করেছে, সেই যে টেকনিকটাকে তারা নাম দিয়ে হচ্ছে গিয়ে নন জিনোম নিউ জিনোমিক টেকনোলজি। তো নিউ জিনোমিক টেকনোলজিটা কি, এবং সেটা কি করবে, সেটা হেল্প করবে যে নতুন আম, আম, যে ভ্যারাইটির ফসলের ভ্যারাইটি আরো তাড়াতাড়ি যাতে আসতে পারে, উইথ একদম স্পেসিফিক, যাকে বলে একদম প্রিসিশনালি স্পেসিফিক ওয়েতে, মানে তো কোনো একটা বিশেষ একটা রোগ হচ্ছে, সেই রোগটুকুকেই খালি যাতে কন্ট্রোল করা যায়, বা সেই সেই পার্টটুকুতে, বা পোকাটাকে ব্যাপকভাবে এর টলারেট। ব্যবহার করা যাবে না ইউরোপে। না, ব্যাপকভাবে ব্যবহার, কিন্তু এখানে কোনো জিন ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ কোনো মডিফাইড অর্গানিজম এখানে আসছে না। মানে এখানে যতটুকু হচ্ছে, যেটা মানে নেচারে অনেক সময় আমরা বলি নেচারে মিউটেশন হয়, মানে চেঞ্জেস হতে থাকে, নেচারে যেরকম চেঞ্জ হয় স্মল আছে। চেঞ্জ, সেই টাইপের স্মল চেঞ্জ করে, যেটা মানে একটা একটা নিয়ম আছে, নির্দিষ্ট সংখ্যক ডিএনএ স্ট্র্যান্ডকে চেঞ্জ করে যেটা করা হয়, সেটাকে এরা বলছে নিউ জিনোমিক টেকনিক্স। এই নিউ জিনোমিক টেকনিকের মানে এর অবজেক্টিভটা কি, হাই লেভেল অফ, মানে একদম হেলথের জন্য হাই লেভেল অফ প্রোটেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের যে এনভায়রনমেন্টের প্রোটেকশন। এবার আমরা আজকাল দেখুন সবসময় সাস্টেইনেবল এর কথা বলে থাকি, একটা সাস্টেইনেবিলিটি থেকে একটা কন্ট্রিবিউশন করা, প্ল্যান্ট স্পিসিসকে বাঁচিয়ে রাখা, তাদের কম্পিটিটিভনেসটাকে বাঁচিয়ে রাখা, নতুন অপরচুনিটি রিসার্চ এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি করা। এইবার এই যে নিউ রুল যেটা ওরা করছে, তার যে দুটো এলিমেন্ট আছে, দুটো ক্যাটাগরি করেছে। ক্যাটাগরি 1, যেখানে প্ল্যান্টস আর কম্পারেবল টু ন্যাচারাল অর কনভেনশনালি ব্রেড ভ্যারাইটিস। এছাড়া আরেকটা আছে যেখানে মোর কমপ্লেক্স ওয়ার্ক হতে পারে। এখন এই জাতীয় এগুলো কিসের কিসের উপর করে, যেমন কিছু কিছু উদাহরণ ওরা দিয়ে দিয়েছে, যেটা মানে নিউ জিনোমিক প্ল্যান্ট, যেগুলো জিনোমিক টেকনোলজি প্ল্যান্ট, যেমন ইউরোপিয়ান ভাইন ভ্যারাইটিস, অর্থাৎ রেজিস্ট্যান্ট টু পেস্ট টু রিডিউস পেস্টিসাইড ইউজ, টমেটো, পেস্ট রেজিস্ট্যান্ট অ্যাপল, ডুয়ার্ফ মেজ, নন ব্রাউনিং লেটুস, স্ট্রবেরিজ। এগুলোর ক্ষেত্রে ওরা এই নন জিনোমিক টেকনিক যেটা ইউজ করছে, বা নিউ জিনোমিক টেকনিক যেটা ইউজ করছে, সেটা কারা বেনিফিট হবে, চাষিরা বেনিফিট হবে, কনজিউমার তারা বেনিফিট হবে, এবং তাদেরকে জিএম জেনেটিক্যালি মডিফাইড খাবার খেতে হবে না। রিসার্চ এবং প্ল্যান্ট ব্রিডারদের সুবিধে হবে, ছোট এমনকি ছোটখাটো প্ল্যান্ট ব্রিডারের যারা লিগ্যাল প্রবলেম অনেক সময় হয়, সেই লিগ্যাল প্রবলেমগুলোতে থাকবে না। আর হচ্ছে ফুড সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে আমাদের খাদ্য শৃঙ্খল এবং তার সাথে যে আমাদের মানে পরিবেশ, এইগুলো যেটাকে আমরা বলি ক্লাইমেট রিসাইলেন্সিং করা, অর্থাৎ একটা ড্রাউট, খরা প্রবণ এরিয়াতে, এলাকায় যাতে চাষ করতে পারে একটা ভ্যারাইটি, সেই রকম কিছু ব্যবস্থা এখানে করা যাবে। এছাড়া বায়ো ইকোনমি তো আছে, নতুন অপরচুনিটি তৈরি হবে প্রোডাকশনের জন্য, বায়োমাস, হাই ভ্যালু ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডস পাওয়া যাবে। এই হচ্ছে মূল কথা, মানে যেটা খুব নিউ সোজা জিনোমিক। কথায় বলতে গেলে, খুব সহজ বাংলায় বলতে গেলে, যে তারা নিজেদের ব্যাপারে, যেটা আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, যে নিজেদের ব্যাপারে আঁটি শুটি, আমাদের মাটা গোমারা বলতে, পরের ব্যাপারে দাঁত কপাটি। মানে তারা নিজেরা জিএম ইউজ করছে না, তারা নতুন একটা টেকনোলজি ব্যবহার করছে, নিউ জেনম টেকনোলজি। এটা খুব সাংঘাতিক, আপনি খুব সুন্দর একটা তথ্য এবং দিলেন এরা আমাদের। কিন্তু না, হ্যাঁ, শুধু তাই নয়, এরা কিন্তু অন্য কোথাও জিওম, যেখানে জিওএম এর কাজ আছে সেখানে এরা নেই, মানে তাদের সাথে কোনো রকম রিসার্চ অ্যাক্টিভিটিসে যাবেই না। কারণ আমি তো তার যেহেতু মানে দেখুন আমি কতটা মহারাষ্ট্রে, আতঙ্কের বিষয় তাদের কাছে, তারা যে তাদের হ্যাঁ, এই কারণ আমি বিষয়টাকে তো তারা মহারাষ্ট্রে যে কোম্পানির সাথে ছিলাম, তাদের একটা ডাচ কোলাবোরেশনে আমরা কাজ করেছি। মানে এটা মানে সব সেই সময় ইন্ডো ডাচ কোলাবোরেশনে আমার কোম্পানি, যে কোম্পানিতে ছিলাম সেখানে আমি কাজ করেছি, এবং তাদেরকে আমি দেখেছি, তারা
মানে এই জিওমো ব্যাপারটাতে খুবই আমি বলবো তারা ভীষণই এই ব্যাপারটাকে এড়িয়ে চলতে চান তারা। তাদের বক্তব্য হচ্ছে আমরা প্রকৃতিকে যতটা সম্ভব কম ডিস্টার্ব করে কিভাবে কিভাবে কাজ করবো, এবং সেই টেকনোলজি আমার মনে হয় আমাদের দেশেও আস্তে ধীরে নিশ্চয়ই আসছে, কারণ দু একটা জায়গায় আমি খবর পেয়েছি এটা নিয়ে কাজ করা শুরু হয়েছে। এবং ঘটনাচক্রে যেহেতু আমার পরিবারেই আছে, সেই যেহেতু এই কাজটা করছে, আমার ছেলেই কাজ করছে, সুতরাং এই ব্যাপারে আমি একটু 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 খবরাখবর ইউরোপ থেকে পাই। তা এইটা হচ্ছে মোদ্দা কথা। আমি একটা জাস্ট হিন্ট দিয়ে রাখলাম, ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় এই ব্যাপার নিয়ে পরবর্তীকালে বিস্তারিত আমরা আমরা আলোচনা আলোচনা করতে করতে যাব পারবো, নিশ্চয়ই। করতে খুব পারবো। সুন্দর তথ্য হুম। দিলেন। আমরা এবার পরের দিকে আলোচনার পরের পর্যায়ে প্রবেশ করি। ভারতীয়দের পক্ষ থেকে, যে কৃষক সমাজের পক্ষ থেকে এই মুহূর্তে যে আন্দোলন এবং বিক্ষোভের কথা ভাবা হচ্ছে, একজন বিজ্ঞানী হিসেবে আপনার কি মনে হয় এটার পেছনে অনেক যুক্তি আছে? আর প্রথম কথা ব্যাপারটা হচ্ছে যে আহ, আমি যতটুকু দেখেছি এখন যেটা মানে আনা হচ্ছে একটা হচ্ছে গিয়ে তেল এবং কিছু পশু খাদ্য। পশু সয়াবিন খাদ্যের তেল এবং বে- হ্যাঁ, ডিডিজি। পশু খাদ্যের বেসিক মেটেরিয়ালটা। হুম। তো এখন আমাদের দেশেও যে রেগুলেটরি ব্যবস্থা আছে, সেই রেগুলেটরি ব্যবস্থার মধ্যে দিয়ে যদি এই যা আমদানি হবে সেই রেগুলেটরি ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আসে, কারণ দেখুন একটা হচ্ছে গিয়ে যে কোনো ফুড মেটেরিয়াল আসতে গেলে এফএসএসএআই এর একটা রোবাস্ট রেগুলেটরি সিস্টেম আছে, সেই রেগুলেটরি সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। যে কারণ যদি কোনো বলা হয় কোনো প্রোডাক্টে 0.1% ওপর যদি কোনো ইয়ে থাকে, জিএম মেটেরিয়াল থাকে, তাহলে তাকে লেবেল করতে হবে জিএম বলে। এই লেবেলিং ব্যাপারটা যদি প্রপারলি হয়, এবং এই লেবেলিং এর ব্যাপারটা কিন্তু সব জায়গাতেই আছে, যে জিএম ভেরিফাই বা জিএম মানে এটা হচ্ছে জিএম ক্রপের একটা লেবেলিং করা, যে এইটাতে 1%-এর উপর বেশি জিএম মানে জেনেটিক্যালি মেটেরিয়াল আছে। এখন সেই জিনিসটাকে যদি আমাদের করতে লাগে, সেই লেবেলিংটাকে তো ঠিকঠাক করে করতে হবে। সেই লেবেলিংটা যদি আমাদের এখানে কি হয়, বিভিন্ন ক্ষেত্রে বলা যেতে পারে যে লেবেলিংটা যদি প্রপার না হয়, তাহলে কি তো আমাদের তো মানে কিছু মানে বলার নেই এখন সেক্ষেত্রে। মানে মানে এই আমি আমি আপনি যেটা হয়তো আপনার বৈজ্ঞানিক ইয়েতে বলতে পারছেন না, আমি সাংবাদিক হিসেবে যদি আমার দর্শকদের বোঝার জন্য বলি, আমি ভুল হলে আমাকে কারেক্ট করে দেবেন, যে হুম, যদি সয়াবিন তেল এরকম আসে, প্রচুর পরিমাণে বিদেশ থেকে ডাম্প করার জন্য এরকম সয়াবিন তেল আসে যেগুলো জিএম প্রোডাক্ট, এবং সেটা যদি আমাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষে হানিকর হয়, তাহলে ভারতবর্ষের অথরিটির উচিত হবে সেই সয়াবিন তেলটাতে লেবেল লাগানো এবং সেটাকে রেস্ট্রিক্টেড করা। কিন্তু এটার মধ্যেই লুকিয়ে আছে একটা বড় ইয়ে, আহ, যে আমেরিকান কর্পোরেট গুলো এখানে এই সয়াবিন তেল নিয়ে আসবে এবং যে কোম্পানিগুলো এখানে তার ব্যবসা করবে, তারা এত বেশি শক্তিশালী, আমরা জানি। তারা কি এই কাজটা সাধারণ মানুষের কথা ভেবে, আমাদের মতো আমরা সাধারণ মানুষের, তারা করতে দেবে? এই প্রশ্নটা কিন্তু উঠবে আমার মনে হয়। আমি কি ঠিক বোঝাতে পারলাম আমি বিষয়টা? এটা 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 মানে মোটামুটি ভাবে দেখুন, আজকে যখন ইউএস এর কথাই হচ্ছে, ইউএসএ কিন্তু প্রতিটা মার্কেটে যেখানেই এই জিএম প্রোডাক্ট বিক্রি হয়, জেনারেলি কর্ন সিরাপটা মানে মেনলি হিউম্যান কনজাম্পশনের জন্য কর্ন সিরাপটা বেশি কনসিলার, হ্যাঁ। ব্যবহার হয়, আর লেসিথিন মানে অ্যানিমাল ফিড হিসেবে তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওখানে বটলের বা প্যাকের গায়ে লেখা থাকে মানে ডিরাইভ ফ্রম জিএম। এই যদি মেটেরিয়াল যদি, এবং তার মানে মানে আমি ইচ্ছে করলে আমি অ্যাজ এ অ্যাজ জেনে এ জানতে স্ট্যাটুটারি, পারবো যে আমি এটা জিএম প্রোডাক্ট কিনছি। ইয়েস, আমি খাবো কি খাবো না সেটা আমার উপরে। এবার হুম। এই স্ট্যাটুটারির জন্য এবার ওদের যখন ইম্পোর্ট ইম্পোর্ট পারমিটও নিতে হয়, তখন যে কন্টেনারে আসবে সে কন্টেনারেও লেখা থাকবে, মানে ইট ইজ ম্যান্ডেটরি, মানে এটা হচ্ছে গিয়ে মানে থাকতেই হবে এটা এইভাবে। হ্যাঁ, আপনি যদি বলতে স্মাগল করছে সেটা তো আমি না, বলতে পারবো না, না, সেটা সেটা বলছি না হ্যাঁ, আমরা স্মাগল, হ্যাঁ, হ্যাঁ, দরকারই হবে না স্মাগল। নর্মাল হুম। নর্মাল কন্ডিশনে যখন একজন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট যে মেটেরিয়াল আসছে তাকে তো ডিক্লারেশন দিতে হয় কি আসছে, এবং সেটা
গভর্নমেন্টের থেকে ফাইটোস্যানিটারি বা গভর্নমেন্টের থেকে ফুড সেফটির অ্যাপ্রুভাল নিতে হবে, এবং এটা এফএসএসএআই এর কাছ থেকে ফুড সেফটি অ্যাপ্রুভাল নিলে তবে সেই মেটেরিয়ালটি ইম্পোর্ট করা যাবে, আদারওয়াইজ নট। এবং এক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি ভারতীয় ব্যবস্থা যথেষ্ট স্ট্রিনজেন্ট। এবং এখন মানে এর মানে বাইরেও তো কিছু থেকে যাবে, সেগুলো তো আর আমাদের ধর্তব্যের মধ্যে না। তবে যদি মানে আইনগত দিক দিয়ে বলেন, আইন কিন্তু যথেষ্ট শক্ত, এবং আইন প্রয়োগ কিভাবে হবে সেটা নিয়ে তো দেখুন, সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, সেটা আমি বলতেও পারবো না। তবে না, আপনি যা আছে ঠিকই যে বলেছেন। লেভেলিং কিন্তু লেভেল করতেই হবে। 1% উপর যদি জিএম মেটেরিয়াল থাকে, তাহলে কিন্তু এফএসএসএআই এর নর্মস অনুযায়ী সেটা লেভেল থাকতেই হবে, জিএম নন জিএম। আমাদের সময় শেষ। ধন্যবাদ ডক্টর মজুমদার, আপনি খুব সুন্দর তথ্য দিলেন। এ থেকে আমরা দর্শকরা যেটা বুঝতে পারলাম, আমি সেগুলো মাঝে মাঝে একটুখানি আপনাদের বলেছি। তবে আরেকটা জিনিস খুব আমার মনে হলো ডক্টর মজুমদারের কথা থেকে, যে এখানে কিন্তু একদম খুব নিরুদ্বিগ্ন হওয়ার খুব জায়গা নেই, যথেষ্ট উদ্বেগজনক জায়গা রয়েছে। কারণ ভারত সরকার একবার এই জিএম যে গবেষণা, সেই গবেষণার উপরই সেই কারণে যে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, ডক্টর মজুমদার যে কথা বললেন, তাদের গবেষণাটাকেই তারা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেইটা সেই উদ্বেগের জায়গা থেকেই হয়েছিল। এবং তারপরে সেই ভারতীয় গবেষকদের যেখানে তারা শেষ করেছেন, সেটাকে কন্টিনিউ না করে একেবারে সরাসরি বিদেশের হাতে আমাদের এই প্রোডাক্টটাকে ছেড়ে দেওয়া হলো। এবং যেটা সম্পর্কে আমরা প্রায় কিছু জানি না, যার কোনো খুব বেশি এখনো পর্যন্ত দীর্ঘ দিন ধরে তার কোনো পরীক্ষিত নয়, সেই রকম প্রোডাক্ট আমরা হয়তো আগামী দিনে সয়াবিন অয়েল মানুষের জন্য, এবং ডিডিজে যেটা ভুট্টা থেকে মূলত তৈরি, সেগুলো সেই পশু খাদ্য হিসেবে, সেটাও পশুদের স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়বে আমরা জানি না। তো আগামী দিনে আমাদের একটা আশঙ্কার মধ্যেই থাকতে হবে, যদি এই ধরনের কাজ হয়, এই ধরনের চুক্তিটা যদি পাকাপাকি হয়। ধন্যবাদ ডক্টর মজুমদার, আজকে আপনার এই খুব মূল্যবান আলোচনা আমাদের দর্শকদের জন্য। আমার মনে হয় আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের মনের মধ্যে আরো অনেক প্রশ্ন, যেটা আমরা এই অল্প সময়ের মধ্যে যার উত্তর দিতে পারলাম না বা যা স্পষ্ট করতে পারলাম না, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যদি আমাদের মনে হয়, সেগুলো নিয়ে আমরা আবার ডক্টর মজুমদারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আরো অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটা আবেদন রাখবো, যে এই ধরনের অনুষ্ঠানকে যাতে আপনারা উৎসাহ দেন এবং আমাদের শক্তি আরো যোগান, সেই জন্য আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই কিন্তু চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক নমস্কার।